সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি নাজমুস সালেহি। আজও বাংলাদেশে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির 3টি অঙ্গ সংগঠন। আগ্রাসন প্রতিরোধে ঢাকায় গঠন হয়েছে সর্বদলীয় যুব ঐক্য পরিষদ। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল ও ধর্মীয় নেতারা ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে কড়া প্রতিবাদ। এরপরও থেমে নেই ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা আর রাজনৈতিক নেতাদের উস্কানি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আগ্রাসন প্রতিরোধ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং তার সঙ্গে সহ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল হান্নান মাসুদ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ফ্যাসিবাদের পুনর্বাসন করতেই প্রোপাগান্ডা ভারতের। চীন রাশিয়া থেকেও ছড়ানো হচ্ছে মিথ্যা খবর। ফেসবুকে অপপ্রচার বন্ধে মেটাকে আহ্বান প্রধান উপদেষ্টার। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির 3 অঙ্গ সংগঠনের পদযাত্রা। অপপ্রচার বন্ধের দাবিতে হাই কমিশনে স্মারকলিপি। মিরপুরে ছাত্র জনতার মশাল মিছিল। সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। ফলপ্রসূ আলোচনার আশা উপদেষ্টার। সীমান্ত সহ অভ্যন্তরীণ নিরাপত্তায় বিজেপিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। দর্শক, এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো। আমরা চলে যেতে চাই আজকের আলোচনার শুরুতেই। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি এই যে যখন থেকে আসলে প্রোপাগান্ডা ভারতের শুরু হয়েছে, আমরা কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধ থেকেছি, এবং আমাদের যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা হয়েছে, আমাদের যারা ধর্মীয় প্রতিনিধিরা আছেন তারাও কিন্তু বলেছেন যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই এটাকে মোকাবেলা করব। এরপরে কিন্তু আসলে ভারতের প্রোপাগান্ডা অথবা রাজনৈতিক যাদের যে নেতারা রয়েছেন তাদের যে বক্তব্য উস্কানিমূলক তা কিন্তু চলমান। আসলে এটা ঠেকানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? বাংলাদেশ কি আলোচনায় যাবে, নাকি আইনি লড়াইয়ের কোনো সুযোগ আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি দেখছিলাম বিজেপির একজন বহিষ্কৃত নেতার বিরুদ্ধে সেখানেই মামলা হয়েছে, ভারতেই মামলা হয়েছে, বিকজ তিনি বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। সুতরাং মামলা করতে হলে সেই দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। আমাদের এই দেশ থেকে গিয়ে মামলা করে কতটুকু সুফল পাওয়া যাবে, দ্যাট ইজ আ কোয়েশ্চেন। দেখুন, ইট ইজ আ ম্যাটার অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। ভারত ডেফিনেটলি 5ই অগস্টের পরে হাসিনার পালিয়ে যাওয়াটাকে তাদের নিজস্ব পরাজয় হিসেবে দেখছে। ডেফিনেটলি ভারতের একটা অত্যন্ত কমফর্ট জোন ছিল দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, যতদিন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার ছিল, বাট ভারত হ্যাজ লস্ট দ্যাট কমফর্ট জোন। এবং অবশ্যই ভারতের এই বিষয়গুলো খুব ভালো লাগবার কোনো কারণ নেই, বাট তাই বলে যে ভারত এখন যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ইনিশিয়ালি এটা তো ইউটিউব বেস ছিল, ইউটিউবে আমরা বিদ্বেষ, ঘৃণা, মিথ্যা খবরগুলো দেখেছি, নিবন্ধিত গণমাধ্যম, পরে দেখলাম যে এটা নিবন্ধিত গণমাধ্যমে ছড়িয়ে গেছে। দেখুন, নিবন্ধিত গণমাধ্যমে আসলে মিথ্যা তথ্য বা প্রোপাগান্ডাকে আমরা নতুন দেখছি। হাসিনা সরকারের সময়ে বাংলাদেশে কিছু কিছু টেলিভিশন চ্যানেলেও কি ধরনের মিথ্যা প্রোপাগান্ডা আমরা দেখি নাই? এমনকি বিএনপির যারা খুবই ভোকাল তাদের কিছু কিছু বক্তব্য এক ভিডিও থেকে কেটে আরেক ভিডিও থেকে কেটে, মানে আমার ব্যাপারে এটা আপনাদের চ্যানেলে করা হয়েছে, সো আমার জাস্ট এটা মনে পড়লো আর কি। সো ডিসইনফরমেশন নিয়ে, ভারতের নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করবো, তবে এই ধরনের ঘটনা বাংলাদেশেও ঘটেছে এবং আমাদের গণমাধ্যমগুলো যেটা বলছেন এটা তো সব ক্ষেত্রে আসলে ঘটেছে। এবং ওই সময়ে আমি যদি 10 সেকেন্ড একটু আমাকে বলি, সেটা হচ্ছে যে সময়টা কি ছিল আপনি সেটা নিজেও জানেন, এবং যদি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যক্তিগত অতি উৎসাহী হয়ে কেউ করে থাকে, আমরা অবশ্যই চাই যে সেই বিষয়গুলো আসলে সরকারের তরফ থেকে অথবা অন্য কোনোভাবে ওই সময় ফ্যাসিবাদ আমলে বাংলাদেশের গণমাধ্যম কেমন ছিল কিছু মনে করবেন আমি আসলে এই আলাপে ঢুকতে চাচ্ছি না, বাট আপনি যেহেতু ঢুকলেন আমাকে ঢুকতে হচ্ছে। বাংলাদেশের সকল চ্যানেল কিন্তু 5 তারিখের পর অ্যাটাকড হয়নি, কিছু
চ্যানেল অ্যাটাকড হয়েছে এবং মানুষ খুব ভালো জানে কোন চ্যানেল কি পারপাস সার্ভ করেছে, কারণ চাপে সবাই ছিল, প্রলোভনে সবাই ছিল, কেউ কেউ বিক্রি হয়েছে, ভীত হয়েছে, কেউ কেউ হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি এটা আপনার জন্য একটু অস্বস্তিকর আলোচনা, লেটস কাম আউট অফ দ্যাট ডিসকাশন, আমি ওটা নিয়ে আলোচনা করছি না। কিন্তু ভারত যেটা করছে আমার কাছে মনে হয় আপনার গণমাধ্যমকেও শক্তিশালী এনাফ হতে হবে টু এনকাউন্টার দ্যাট ন্যারেটিভ। ভারত তো একটা বয়ান তৈরি করেছে যে বাংলাদেশে নির্বিচারের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তারা বলছে সিস্টেম্যাটিক রিপ্রেশন। এটা ভয়াবহ একটি কথা, যে অ্যাজ ইফ শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী বা অন্য কোনো মাইনরিটি ধর্মাবলম্বী হলেই বাংলাদেশে তারা নির্যাতনের শিকার হচ্ছে। এটা একেবারে একটি নির্জলা মিথ্যা, এবং এটি যে একটি নির্জলা মিথ্যা এটা আসলে আপনাকেই, এটা আপনারই দেশের যে গণমাধ্যম আছে তাদেরই দায়িত্ব এটাকে আন্তর্জাতিক দরবারে তুলে ধরা। ঠিকঠাক পালন করছে বলে মনে হয়? দেখুন, আমাদের একটা ড্রব্যাক আছে, আমরা না বাংলায় সকল গণমাধ্যমে বাংলায় খবর হয়, সকল গণমাধ্যমের আলোচনা বাংলাতে হয়। সে কারণে যেটা হয়, ভারত যত দ্রুত ইন্টারন্যাশনাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারে, ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করতে পারে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কনভিন্স করতে পারে, আমরা পারি না। এক। দুই হচ্ছে ভারতীয় ডায়াসপোরা, ভারতের বংশোদ্ভূত মানুষজন মার্কিন এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই দুটো জায়গায় বড় বড় পজিশনে আছে। কিছুদিন আগে তো কমলা হ্যারিস প্রেসিডেন্ট ইলেকশনই করলেন, সো ইউ আন্ডারস্ট্যান্ড যে ওদের রিচটা কোথায়। আমাদের তো সেই রিচটা নাই, আমাদের হাতের নাগালে তো আসলে এত দূর পর্যন্ত আমরা এখনো যেতে পারি নাই। সুতরাং ভারত যত দ্রুত মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়িয়ে দিতে পারে সর্বত্র, আমরা সেটা পারি না। সো আমাদেরকে আসলে আমাদের যেটুকু রিসোর্স আছে সেটা নিয়ে কাজ করতে হবে। আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করেছি যে আমরা হয়তো ইউটিউবে এখন ইংলিশে একটা করে প্রোগ্রাম করব, মানে আমরা আমাদের সত্যগুলো আমরা জানাবো। তিন হচ্ছে বাংলাদেশের মাইনরিটি কমিউনিটি কি বলছে। আমরা দেখছি ওনারা কিন্তু বেশ কয়েকটি ভাগে বিভক্ত, হিন্দু কল্যাণ ফ্রন্ট আছে, হিন্দু মহাজোট আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, তিনটা ভিন্ন অর্গানাইজেশন। এর মধ্যে হিন্দু মহাজোট এবং কল্যাণ ফ্রন্ট তারা কিন্তু একভাবে কথা বলছে। তারা বলছে যে যেই ভয়াবহ চিত্র দেখানো হচ্ছে বাস্তবতা তার আশপাশেও না। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজকে সকালে ওখানকার একজন বক্তা আমার সঙ্গে একটা প্রোগ্রামে ছিলেন, এবং সেখানে তিনি দাবি করেছেন যে গত 1-1.5 মাসে 2010টি হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে। সো দিস নাম্বার ইজ ভেরি সিগনিফিকেন্ট। 2010 কিন্তু ইজ নট আ স্মল নাম্বার। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের হিন্দু ভাই বোনরা যারা আছেন, দেশটা তো আসলে তাদেরও। সুতরাং সত্য যেটা, প্রকৃত চিত্র যেটা, সেটা যদি ওনারা তুলে ধরেন তাহলে ওটা অনেক বেশি ক্রেডিবল হয়, অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়। একটা বিষয় আপা, সেটা হচ্ছে কি যে একটা তো ন্যারেটিভ কিন্তু এমন আছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ মানেই সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক, অথবা তারা হচ্ছে যে আওয়ামী লীগের কাছে বেশি নিরাপত্তা বোধ করে, যেটা হচ্ছে বিএনপি বা অন্যান্য দলগুলোর কাছে তারা সেটা বোধ করেন। এরকম একটা ন্যারেটিভ কিন্তু বাংলাদেশের পলিটিক্স এবং আমাদের সোসাইটি সেটা আছে। সেই জায়গায় আসলে বিএনপি কি একটু সংখ্যালঘুদের সাথে মানে এই ব্যাপারটা স্থায়ী নিতে না পারার যে ব্যাপারটা যদি একটু অ্যাড্রেস করতে, এটা কেন আসলে? দেখুন, এটা আবহমান কাল থেকেই হিন্দু সম্প্রদায়ের মানুষজন তারা আওয়ামী লীগে ভোট দিয়ে আসছে, কিন্তু এই ভোট দেওয়াটা যেটা হয়েছে এটা কিন্তু ওনাদের জন্য সুফল বয়ে আনে নাই। ফর এক্সাম্পল, আওয়ামী লীগ তাদেরকে কনসিডার করেছে যে তাদের ভোট তারা পাবে, সো যা ইচ্ছা তাই করুক, ভোট তারা পাবে। না হলে আপনি বলেন গত 15 বছর প্রতিটা বছর কোথাও না কোথাও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি ঠাকুরগাঁ, রামু, নাসিরনগর, কুমিল্লা, রংপুর, কলমাকান্দা, মানে অনেক ঘটনা তো আওয়ামী লীগের আমলেই বেশি ঘটেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে মানে তারা মনে করে বা ন্যারেটিভটা এমন যে তারা আওয়ামী লীগের কাছেই তারা বেশি নিরাপদ, অথবা অন্যদের দ্বারা তারা বেশি নির্যাতিত হন। এই জায়গাটা আসলে আমার মনে হয় এটা একটা মিথ, যেটা আসলে এখন ভেঙে যাওয়ার সময় এসছে। কারণ আপনি দেখেন এই যে গোপালগঞ্জের কোটালীপাড়া, যেটা শেখ হাসিনার নিজের কনস্টিটুয়েন্সি, সেখানেও কি আমরা বেনজিরকে একর আফটার একর হিন্দু সম্প্রদায়ের জমি দখল করতে দেখি নাই, এবং উইদাউট এনি কোয়েশ্চেন তাকে কোনো প্রশ্ন করা হয়নি, বিচারের আওতায় আনা তো অনেক দূরের কথা। সো এটা তো আমরা এই কয়েক মাস আগের ঘটনা, এগুলো আমরা দেখেছি। তারপরেও যদি ওনারা না বোঝেন তাহলে আমরা আর কি বা করতে পারি বলেন? বুঝতে পেরেছি। আসলে আব্দুল হান্নান মাসুদ, একটু আপনার কাছে যেতে চাই যে আমাদের এখন এসে আমরা সবাই বলছি যে আমরা রাজনৈতিকভাবে এক প্ল্যাটফর্মে চলে এসেছি,
এসেছি অন্তত স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে, কিন্তু নির্বাচন আসলেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক প্রকার ভারতমুখী। এর আগে শেখ হাসিনা নিজে অভিযোগ করেছেন যে 2001 সালে আমি গ্যাস দিই নাই বিধায় হচ্ছে ক্ষমতায় থাকতে পারেনি। তার মানে কেউ ভারতকে তোষণ করে ক্ষমতায় থাকার একটা অভিযোগ, অথবা কেউ ভারতকে তোষণ করে ক্ষমতায় যেতে চান। আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, সেই বাংলাদেশে ভারত তোষণ নীতি ভবিষ্যতে যাতে রাজনৈতিক দলগুলো ভারতমুখী হয়ে ক্ষমতায় থাকার ইজারাদার অথবা কাউকে নামানোর অথবা এই যে প্রক্রিয়া সেটা নিশ্চিত করতে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন বা কার্যক্রমটা কি হবে? না, আমি এখানে একটা কথা বলতেছি, শেখ হাসিনা কি সত্য বলেন? এটা আমার একটা প্রশ্ন। আমি তো আমার যে বয়স থেকে দেখেছি ঢাহা মিথ্যা কথা বলা ছাড়া ওই মহিলার মুখ থেকে আর কিছুই বের হয় নাই। সুতরাং হচ্ছে উনি বিএনপির ব্যাপারে কি বলেছেন সেটা গ্রহণযোগ্য না। তবে আমরা এটা দেখেছি হাসিনাকে ভারত তার দাস হিসেবে ব্যবহার করেছে এবং নাকে খত দিয়ে তাকে আপনার সে ভারতে গিয়েছে, একজন উপমন্ত্রীকে পাঠিয়েছে তাকে রিসিভ করার জন্য, যেন প্রাইম মিনিস্টার রিসিভ করতে যায় বা ইয়ে করতে যায়। এরকম হয়েছে, মানে দাসের সাথে যেমন আচরণ করা তেমনই আচরণ করেছে। আমার গত পরশু একটা 2013 সালে সংসদে আব্দুল রহমান ফাত্তু ভাইয়ের একটা কথা শুনেছি যে হচ্ছে তৎকালীন আমাদের এক মন্ত্রী গিয়ে ভারতে গিয়ে নিচে বসে গান শুনেছে সালমান খানের প্রোগ্রামে গিয়ে নিচে বসেছিল। মানে বাংলাদেশের সম্মানটাকে তারা এইভাবে বিলিয়ে দিয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলো তো ভারত থেকে এসে কি বলছেন সেটা বলার সাহস রাখেন না। আমরা জিএম কাদেরের কথা বলতে পারি, বলছেন যে ভারতের অনুমতি ছাড়া আমরা কিছু বলতে পারবো না। এই তোষণ নীতি। আমি রাজনৈতিক দলগুলোর সংজ্ঞায়নটাকে আলাদা করতে চাচ্ছি। আওয়ামী লীগের জাতীয় পার্টিকে যদি রাজনৈতিক দল মনে করা হয় তাহলে আর বাকি প্রত্যেকটা দলকে মনে করতে হবে এরাও কোনোটাই রাজনৈতিক দল না, এগুলো সবগুলো রাজনৈতিক দল। কারণ হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতকে সার্ভ করার জন্য এই বাংলাদেশে তাদের কেনা গোলাম হয়ে কাজ করে গিয়েছে এবং তাদের কথাটাকেই আমরা কখনো প্রাধান্য দিই না। তাদেরকে আমরা কখনো মানে হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করতে চাচ্ছি না। যারা সুশীলতা দেখিয়ে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করবে তাদেরকে আমরা বলতে চাচ্ছি যে 2008 থেকে 2024 সাল পর্যন্ত যে গুম খুন হত্যার যে রাজনীতি, মানে হত্যাযোগ্য যেটা চালিয়েছে সেটা কোন রাজনীতির ডায়েরিতে পড়ে, কোন রাজনীতির নিয়মের মধ্যে পড়ে? এত কিছু করার পরও তাকে আপনি কিভাবে একটি রাজনৈতিক দল বলেন? এটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। গতকালকে এই যে আওয়ামী লীগের কথা বললেন, জাতীয় পার্টির কথা বললেন, আমাদের বাংলাদেশের এর বাইরেও আওয়ামী লীগ জাতীয় পার্টির বাইরেও যা এইসব রাজনৈতিক দল আছে তাদেরকে বিদেশমুখীতে আমরা দেখেছি। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আশা করি এটা থেকে এদেশের মানুষ মুক্তি পাবে। প্রত্যেকটা রাজনৈতিক দল উপলব্ধি করতে পারবে যে হচ্ছে কোনো বৈদেশিক শক্তি চাইলেই ক্ষমতায় দীর্ঘদিন রেখে দিতে পারবে না, চাইলে আজীবনের জন্য তাদেরকে ক্ষমতায় রাখতে পারবে না। এদেশের মানুষই ঠিক করে দিবে যে হচ্ছে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এটা স্পষ্ট। ভারত হেন কোনো চেষ্টা নেই যে শেখ হাসিনাকে রাখতে চায়নি, কিন্তু পারছে, শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ঠিক একইভাবে আজকে সবচাইতে বড় দুঃখ লাগছে, গত পরশুদিন দেখেছি যে হচ্ছে গোলাম কাদের, আমি বলবো যে হচ্ছে ভারতের গোলাম কাদের, উনি হচ্ছেন বাংলাদেশে বসে বসে ইন্ডিয়ার কেনা গোলাম, বাংলাদেশে বসে বসে হুমকি দেন যে হচ্ছে 50% আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভোট আছে। কোথায় বাংলাদেশে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির ভোট? কোথায় গেছে? 5 তারিখে কইছিল। এই ভোটারগুলো কারা? মানে ওনার পিছনেও তো 10 জন আসে না মানুষ। এখন উনি যেখানে বসে বসে এখন আজ পর্যন্ত নির্লজ্জার মতো বেহাইয়ার মতো সাংবাদিকদের সামনে এসে উনি ওনার রাজনৈতিক অধিকার চাচ্ছেন। উনি যে গণহত্যার সাথে সঙ্গ দিয়েছেন, শেখ হাসিনার অপকর্মের সঙ্গ দিয়েছেন, 14 থেকে 24 পর্যন্ত এদেশের প্রতিটা নির্বাচনী কার্যক্রমের জন্য, সংবিধান লঙ্ঘন করার জন্য, প্রত্যেকটা ক্ষেত্রে একদলীয় শাসন কায়েমের জন্য, শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য এই গোলাম কাদেররা যেভাবে হচ্ছে কেনা গোলামগুলা যেভাবে হচ্ছে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে গেছে, এর জন্য ন্যূনতম দুঃখ নেই, ন্যূনতম লজ্জা নেই। এদেরকে রাজনীতি করার অধিকার নিয়ে আবার হচ্ছে কান্নাকাটি হয়। এরা মূলত হচ্ছে ভারত থেকে এক একটা প্রেসক্রিপশন পাই, সেই প্রেসক্রিপশন অনুযায়ী কথা বলে। 3 মাস চুপ ছিল, এখন বলেছে যে সামনে গিয়ে বলো যে আওয়ামী লীগ এই দেশে একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগকে ভোটের অধিকার দিতে হবে, ভোট করতে দিতে হবে। তো গোলাম কাদেরের মুখ দিয়ে সেই কথাটা বলিয়েছে, যেটা ভারত হয়তো সরাসরি বলতে পারছে না, যেটা শেখ হাসিনাও সরাসরি বলতে পারতেছে না, কারণ সে যে অপকর্ম করে গিয়েছে। এদের বিরুদ্ধে এখনো অ্যাকশন হচ্ছে না, এদের বিরুদ্ধে এখনো কথা হচ্ছে না। এটা আমাদের সবচাইতে বড় দুঃখ। এই 24-এ এসে 2000 মানুষ জীবন দিয়েছে এই গোলাম কাদেরদের মুখে, মানে জিএম কাদেরদের মুখে এসব শোনার জন্য। এদের সবচাইতে বড় কথা হচ্ছে গতকাল চুন্নু মেবি হাউলুদার কি চুন্নু জাতীয় পার্টির, সে একটা কথা বলেছে যে হচ্ছে এরশাদের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করেছে আওয়ামী লীগ। এই সাহস পায় কোথায় এরা?
আমরা ভারতের আপনি যে প্রশ্নটা করেছেন যে তাদের এখনো শিক্ষা হয়নি যে হচ্ছে বিদেশের গোলামি করে, ভারতের গোলামি করে দেশে রাজনীতি করা যাবে না। এবং ছোট এটা করে যদি একটু তরুণদের বলতেন, পক্ষ থেকে আপনাদের একটা স্পষ্ট দাবি বার্তা। ছিল যে ভারতের সঙ্গে বাংলাদেশের করা যত চুক্তি আছে তা জনসম্মুখে আনা, সেটার ব্যাপারে হচ্ছে এখন কি কোনো আপনাদের কাছে আপডেট আছে, বা সেই বিষয়ে আপনাদের এই মুহূর্তেই যে এটাই এখন মুখ্যম সময় কিনা যে বাংলাদেশ বিরোধী যদি কোনো চুক্তি হয়ে থাকে, গোপন চুক্তি, সেগুলো সামনে নিয়ে আসা? দেখেন, আমরা এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকেও বলেছি, উনি আশ্বস্ত করেছেন। আপনারা দেখেছেন যে ব্র্যান্ড উইথ ট্রানজিট দেওয়া হয়েছিল, সেটা বাতিল দেওয়ার যে চুক্তি হয়েছিল সেটা বাতিল করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে ভারতকে সমুচিত জবাব দেওয়া হবে এবং আমরা এটা চাই এই সরকারের কাছ থেকে। এই সরকার হোক, পরবর্তীতে যেই সরকার আসুক, প্রত্যেকটা সরকারকে চাই যে মেরুদণ্ড খাড়া করে যেন হচ্ছে তারা এই দেশে রাজনীতি করে। বেগম জিয়ার একটা কথা মনে পড়ে, তাদের হাতে গোলামের জিঞ্জির, আমার হাতে স্বাধীনতার পতাকা। আমরা বাংলাদেশের মানুষ বেগম জিয়াকে মনে হচ্ছে এই যে শুধুমাত্র এই যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বেগম জিয়ার আজও এত সম্মান আছে, এত মর্যাদা আছে। এতদিন বেগম জিয়ার সম্মান কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা পারে নাই। সুতরাং হচ্ছে এই যে 14 বছর, 16 বছর, 18 বছর ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও বেগম জিয়ার সম্মান ন্যূনতম কম নাই। শেখ হাসিনার অবস্থান কোথায়? গোলাম কাদেরের অবস্থান কোথায়? এই জন্য বলবো যে এখান থেকে শিক্ষা নিয়ে দেশের মানুষ মানে হচ্ছে ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক, চুক্তির ক্ষেত্রে বলেন, সবকিছুর ক্ষেত্রে দেশের স্বার্থকে আগে প্রাধান্য দিতে হবে, না পরিণতি শেখ হাসিনার মতো হবে। রুমিন ফারহানা, একটু আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে বিষয়টা এরকম যে আমরা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি, আমার তলব করা হচ্ছে, আমাদের রাজনৈতিক দলগুলো তাদের মতো করে আগ্রাসন বিরোধী কর্মসূচি তারা পালন করছেন। পক্ষান্তরে আমরা গত পরশুদিন দেখেছি যে পঞ্চগড়ে গুলি করে আমাদের একজনকে মেরে ফেলা হয়েছে। তো আমরা একদিকে প্রতিবাদ জারি রাখছি, তারা কিন্তু তাদের সীমান্ত এলাকায় যে আধিপত্যবাদ, যে তাদের যেই মানে চেহারা, তা কিন্তু তারা মানে প্রকাশ করছেন প্রতিদিনই। আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ বিষয়ে কোনো স্মারকলিপি বা তাদের সাথে সমঝোতার এরকম কোনো আসলে পদক্ষেপ নেওয়া যায় কিনা, কারণ কোনো কাজ তো হচ্ছে না। আপনি একটু মনে করে দেখেন, বর্ডার কিলিং অসম্ভব রকম বেড়ে গেল কখন? বেড়ে গেল যখন শেখ হাসিনা সরকার মেয়াদের পর মেয়াদ ক্ষমতায় থাকতে শুরু করলো কোনো রকম কোনো ভোট ছাড়া, এবং ভারতের প্রত্যক্ষ সমর্থনের বিষয় এবং ভারতের প্রত্যক্ষ সাহায্যের বিষয়টিও কিন্তু কারো অজানা নয়। এমনকি 2008 ইলেকশনে তারা কিভাবে ক্ষমতায় এসছে সেটা প্রণব মুখার্জির বই পড়লেই খুব পরিষ্কার হয়ে যায়। সো আমাদের একটা বিষয় বুঝতে হবে যে এই মাটিকে গত 15 বছর ভারত যেভাবে ব্যবহার করেছে, সেখান থেকে হঠাৎ করে অন্যরকম ব্যবহার আশা করাটাও কিন্তু ভুল হবে। আমরা ইতিমধ্যে দেখেছি সরকার একেবারে খুব শক্ত ভাষায় জবাব দিয়েছে ভারতের এইসব কর্মকাণ্ডের। আমরা দেখেছি প্রণব ভার্মাকে, মানে ওনাদের যিনি আমাদের দেশের হাই কমিশনার প্রণয় ভার্মা, ওনাকে ডেকে তলব করা হয়েছে। আমরা দেখেছি সরকার খুবই শক্ত ভাষায় বিজিবিকে বলেছে যে বিএসএফ এর জবাব যেন তারা দেয়, তারা যেন আর পিঠ ঘুরিয়ে চলে না আসে। সো এই সকল কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে সরকার খুবই স্ট্রিক্ট একটা অবস্থায় আছে এবং চোখে চোখ রেখে কথা বলছে। হিসেবে যা হওয়ার কথা তাই তার রোল প্লে করছে। এখন পর্যন্ত আমার মনে হয় যে আমরা একটা খুব বিরাট শিফটিং দেখতে পাচ্ছি, যে সেই রকম রোলের দিকেই সরকার যাচ্ছে, এবং আমার মনে হয় এই জায়গাটাতে সরকারকে সাধুবাদ না দিলে সেটা কার্পণ্য করা হয়। সরকার সাধুবাদ পাওয়ার যোগ্য এই জায়গায়। তবে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে পরবর্তীতে যেই সরকার আসবে এবং আগামীর বাংলাদেশ যাদের হাতে আসলে থাকবে, তাদের সকলকেই কিন্তু এই চোখে চোখ রাখাটা কন্টিনিউ করতে হবে। এবং ভারত কিন্তু প্রতি মুহূর্তেই উস্কানি দিচ্ছে, নানানভাবে উস্কানি দিচ্ছে, তাদের ডিসইনফরমেশন দিয়ে উস্কানি দিচ্ছে, বর্ডার কিলিংয়ে উস্কানি দিচ্ছে, নানান রকম প্রপাগান্ডা তারা বাংলাদেশের বিরুদ্ধে সারা বিশ্বময় দিচ্ছে। সো ভারত তার উস্কানি জারি রেখেছে। এই উস্কানিতে পা দিয়ে কতটুকু আমাদের লাভ হবে সেটাও হিসাব করতে হবে, বা এই উস্কানি কি করে আমরা আত্মসম্মান বোধ বজায় রেখে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যেই মর্যাদা সেটা বজায় রেখে আমরা কিভাবে ডিল করব সেটাও আমাদের বুঝতে হবে। ভারত তো করছেই, পাশাপাশি কিন্তু যেমন আজকে চীন রাশিয়া থেকে হচ্ছে, তো আমাদের তো বন্ধু রাষ্ট্র আছে, সেই জায়গায় আসলে আমাদের কাজ করার সুযোগটা কোথায়? আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা আসলে কি করতে পারি ভারতের এই প্রোপাগান্ডার বিরুদ্ধে? দেখুন, আমি আসলে রাষ্ট্র টু রাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব সকলের সাথেই, কিন্তু সেটা সমমর্যাদা এবং নিজের স্বার্থ
হিসাব রেখে তারপরে। সো এই হিসাবে আপনি যদি বলেন তাহলে আমি বলবো সকলেই বন্ধু, মানে আমি কাউকে বৈরী বা শত্রু রাষ্ট্র তো ঘোষণা করি নাই, কারোর সাথে আমার যুদ্ধ চলছে না। আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপারটাকে ছড়ানোর চেষ্টা করছে, আমাদের পদক্ষেপ কি হওয়া উচিত? আমাদের পদক্ষেপ হচ্ছে জোর কূটনৈতিক তৎপরতা, 1, 2 হচ্ছে আমাদের মিডিয়া আরো শক্ত ভূমিকা পালন করা, 3 হচ্ছে বিদেশের যেই গণমাধ্যমগুলো আছে সরকার চাইলেই তাদেরকে দাওয়াত দিয়ে আনতে পারে, এই দেশে রাখতে পারে, তারা ঘুরে দেখুক। আমি আজকে দেখলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা কিন্তু 2010টার একটা তালিকা করেছে এবং ওটা নিয়ে তাদের হাতে আছে ওই তালিকাটা নিয়ে নাম ধরে, এলাকা ধরে, ঠিকানা ধরে, ফোন নাম্বার ধরে খোঁজ করলেই বের হয়ে যাবে আসলে প্রকৃত চিত্রটা কি। এবং আমি মনে করি যে তারা যদি বিদেশ থেকে জার্নালিস্ট এনে সরজমিনে দেখাতে চায় সেটাও একটা খুব ভালো উদ্যোগ। আমি দেখেছি শফিক ভাই যিনি আমাদের প্রেস সেক্রেটারি সরকারে, তিনি বারবার কিন্তু বলছেন যে ভারত থেকে আসুক, জার্নালিস্টরা আসুক, তারা গণমাধ্যমের কর্মীরা আসুক, এসে দেখুক বাংলাদেশে কি ঘটছে। কেন তারা এটাতে সাড়া দিচ্ছে না এই কারণে যে তারা খুব ভালো করে জানে সরকারের লুফল সিস্টেমে আরো একটা বিষয় তো এরকম বলা হচ্ছে যে সমস্ত হাই কমিশন বা দূতাবাসগুলো এখন রয়েছে সেখানে স্বৈরাচার আমলের কর্মকর্তারা আছে, যে কারণে তারা কার্যকরভাবে সেটা ইফেক্টিভ ভূমিকা পালন করছেন না বা তারা ইচ্ছাকৃতভাবে সেটাকে স্কিপ করে বাড়তে দিচ্ছেন। এই বিষয়গুলো কি আপনারা অ্যাড্রেস করেছেন কিনা বা সমাধান কি হতে পারে? দেখুন, এটার সমাধান সরকারকে করতে হবে, যেটা বলছিলাম জোর কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। আমি যত জানি এম্বাসিগুলোতে যারা আছেন, যারা কাজ করছেন, তারা খুব বেশি পার্টিজান হয়ে কাজ করছেন তেমনটা নাও হতে পারে, তবে হ্যাঁ কারো কারো তো পার্টির ভিউ থাকতেই পারে। আপনার কাজ হচ্ছে আপনার তথ্য উপাত্ত নিয়ে এম্বাসিতে হাজির করা, সেটা আপনি করছেন কিনা সেটা হচ্ছে বিষয়। হান্নান মাসুদ, সব থেকে বড় স্টেক হোল্ডার হচ্ছেন আপনারা এই জুলাই বিপ্লব বা অভ্যুত্থানের। এরপরে ভারতীয় আগ্রাসন প্রতিরোধে আপনারা একের পর এক কর্মসূচি পালন করছেন। নতুন কোনো কি সমীকরণ বা আপনারা তো ছাত্র সংহতি সপ্তাহ পালন করেছেন, এখন ভারত বিরোধী যে আগ্রাসন তো নানাভাবে বর্ডারে এসে ঢুকে যাবে, এসে গুলি করে আমাদেরকে মেরে দিয়ে যাবে, ব্যাপারটা তো এমন না। বিভিন্নভাবে তাদের যে আগ্রাসনের মধ্য দিয়ে যে ফ্যাসিজমকে পুনর্বাসনের যে প্রক্রিয়া, সেই জায়গায় ছাত্র জনতার এখন আপনারা স্টেক হোল্ডার প্রথম সারির থেকে থাকার কারণে আপনাদের এখন অবস্থানটা কি জনমত গঠন এবং হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা কি ধরনের কার্যক্রম করছেন? দেখেন, আমরা এই ইস্যুগুলো নিয়ে ছাত্র সংগঠনগুলোর সাথে কথা বলেছি এবং আমরা একই সাথে সারা দেশে প্রতিবাদ মিছিল করেছি, বিক্ষোভ মিছিল করছি, জনমত গঠন করছি। আসলে এই জায়গায় সারা দেশের মানুষ ঐক্যমত ভারত প্রপাগান্ডা চালাচ্ছে এবং ভারতে বাংলাদেশের সরকারকে হেনস্থা করার জন্য এই কাজগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে। তো এটা কূটনৈতিক জোরালো তৎপরতা ছাড়া এটা সম্ভব না। আর বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ যে প্রতিবাদ জানাচ্ছে, সেই ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মুখে থেকে ভূমিকা পালন করছে। এই ভূমিকা পালন, এই কার্যক্রম চলমান থাকবে। তাহলে এখন আপনারা এই বিষয়টাকে সামনে নিয়ে এগোচ্ছেন যে সর্বদলীয় যুব ঐক্য পরিষদে একটা গঠন হয়েছে ফ্যাসিবাদ বিরোধী, এরকম কোনো ছাত্রদেরকে নিয়ে আপনাদের এরকম কোনো মঞ্চ করার কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো আলাদা কিছু না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকলকে নিয়ে কাজ করে, এটা কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনও না। তো এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকলকে নিয়ে একসাথে, যে কোনো জাতীয় ক্রাইসিসে সবাইকে নিয়ে একসাথে লড়ার জন্যই এই প্ল্যাটফর্মটাকে ধরে রেখেছে। এই প্ল্যাটফর্মটাতে যারাই আছে এখন, তারা কেউ রাজনৈতিক পরিচয় বহন করে না, কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাড হবে না, এই কথা দিয়েই আছে। যেহেতু এখানে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন হবে না, এটা জাতির একটা ঐক্যের জায়গা হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা থাকবে। তো সেই ক্ষেত্রে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, এই লিগেসি ধরে রাখার জন্যই বৈষম্যবিরোধী ছাত্র প্ল্যাটফর্মটাকে ধরে রাখা এবং এটাকে কেন্দ্র করে সকল ছাত্র সংগঠন এটার সাথে অ্যাড হয়ে সকলে মিলে সারা দেশের মানুষ একত্রিত হয়ে যে কোনো ধরনের প্রতিবাদ করতে পারে, যে কোনো ধরনের অন্যায় বিচারের বিরুদ্ধে লড়াই করতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে হোক, সেটা স্বৈরাচারের বিরুদ্ধে হোক, এবং নতুন কোনো দাবিতে হোক, যেটা মানুষের জন্য। রুমিনাপা, আমরা তো ধরেন এই বিষয়টা 5 অগাস্টের পর থেকে আমরা ভারতীয় যে নানা ধরনের ষড়যন্ত্র দেখছি, সর্বশেষ তারা আমাদের দেশে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে আরও অস্থিতিশীল করে দেওয়া বা সরকারকে আরও একটু অকার্যকর দেখানোর যে প্রচেষ্টা, সেই জায়গাটা আসলে ভারত বেছে বেছে এই সাম্প্রদায়িক ইস্যুটাকে বেছে নেয় কেন আসলে, বা এটার লাভ লসের ব্যাপারটা যদি একটু বলেন, মানে এই ট্রাম্প কার্ড খেললে আসলে ভারত লাভবান হবে কেন মনে করেন? ভারতের নিজের মাটিতে তাদের যে ভোটের রাজনীতি, সেই ভোটের রাজনীতিতে ডেফিনেটলি এই মাইনরিটি কার্ড খুব ভালো কাজ করবে। ভারত যদি দেখাতে পারে, ভারতের দলগুলোকে একটু লক্ষ্য করেন, বিজেপি একেবারেই হিন্দুত্ববাদী একটি দল
এবং তারা গত 10 বছর, এবং এটা তাদের থার্ড টার্ম ইফ আই এম নট রং, তারা কিন্তু একাধিক ক্রমে ক্ষমতায় আছে এবং তারা জনগণকে, তাদের দেশের জনগণকে হিন্দুত্ববাদ, আরো বেশি হিন্দুত্ববাদ, আরো 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 বেশি হিন্দুত্ববাদ, এর বাইরে তো আসলে তাদের কাছে নতুন কিছু অফার করবার নাই। কারণ কিন্তু আমরা তারা তো যদি সাম্প্রতিক ঝাড়খণ্ড নির্বাচন বা আশেপাশে দেখলাম তারা খুব বেশি তো হারছে, ভালো করতে পারছে ভালো না। করতে পারছে না, খারাপ করছে তারা। যদিও দেখেছি ঝাড়খণ্ড নির্বাচনে তারা যেভাবে প্রচারণা চালিয়েছে এবং যে ভাষায় তারা প্রচারণা চালিয়েছে, দ্যাট ইজ ভেরি আনফরচুনেট, এবং তারা বাংলাদেশ ইস্যুকে সেখানে নিয়ে এসছে, খুবই আনফরচুনেট, বাট সেটা কাজ করে নাই। কিন্তু তাদের চেষ্টা তো অব্যাহত থাকবে, কিন্তু কারণ তাদের একটা হাতে জিনিস তো কি আর আপনি কোনো একটু কার্ড যদি নাই। এই জায়গাটা যদি একটু বলেন যে মমতা ব্যানার্জি, আমরা তাকেও দেখছি যে তাদের সঙ্গে বলছেন যে শান্তিরক্ষী বাহিনী চলে আসে, তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে তাদের রাজনৈতিক দলগুলো তো সব অ্যালায়েন্স হয়ে গেছে, ব্যাপারটা কি দেখুন, এরকম? মমতা ব্যানার্জিকে আমরা রোজা রাখতেও দেখেছি তার 25% ভোটার টানতে। সুতরাং উনি অনেকটাই ডেমাগগ থেকে, মানে অনেকটা পপুলিস্ট থেকে ডেমাগগের দিকে যাত্রা শুরু করেছেন বলে অনেকেই মত দেন যে উনি এত বেশি পপুলিস্ট হয়ে গেছেন, এত বেশি পপুলিস্ট যে শি হ্যাজ নাও বিকাম আ ডেমাগগ। সো ওনার কাছ থেকে এই আচরণ দেখে খুব অবাক হবার কিছু নাই, কারণ ওনার মনে হয়েছে যে আমার এখন 75% ভোটার যারা হিন্দু আছে তাদেরকেও টানতে হবে, সো ওদিকে উনি যাবেন। আমরা তো দেখেছি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে কংগ্রেস বলেন আর বিজেপি বলেন, তারা তো ভিন্ন মত পোষণ করে নাই। হাসিনার ব্যাপারে কিন্তু তারা একমত, বিকজ তারা জানে তাদের দেশের যেই উপকার, যেই সার্ভিস হাসিনা দিয়েছে, যেটা হাসিনা নিজেই বলেছে আমি যা দিয়েছি ভারত তা চিরকাল মনে রাখবে, কোনোদিন ভুলতে পারবে না। সো তারা তাদের রাজনীতিতে ঠিকই আছে, তারা তাদের দেশের স্বার্থে সকলে একাট্টা হয়েছে এবং হাসিনাকে আশ্রয় দিয়েছে। আর এখন হিন্দু কার্ড বা মাইনরিটি কার্ড যেটা, সেটা তাদের রাজনীতির জন্য সেটা উপকারী। আপনার মনে নাই যখন মোদি বাংলাদেশ সফরে আসলো, তখন কিন্তু তারা একটি ছোট সম্প্রদায়ের সঙ্গে দেখা করেছিল, আই ফরগট দ্য নেম, মতুয়া, জাস্ট টু গেট সাম ভোট, হ্যাঁ খুলনায়, জাস্ট টু গেট সাম ভোট ইন হিজ কান্ট্রি। সো সুতরাং এই ভোটের রাজনীতিতে এই ফ্যাক্টর থাকবেই যতদিন পর্যন্ত ভারতে এই পরিচয়বাদী রাজনীতি বা হিন্দুত্ববাদের রাজনীতি চালু থাকবে। ভারতের মুক্ত চিন্তার মানুষও তো অনেক আছে যারা আমাদের জুলাই আন্দোলনকে ধারণ করেছেন, ক্যালকাটায় তারা নেমেছেন, তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন, এবং অনেকেই কিন্তু এই এটা যে প্রপাগান্ডা তাদের মিডিয়াতেও কিন্তু অনেকে বলছেন, এবং তাদের সেই জায়গাটা তাহলে কি ভারতের মানে হিন্দুত্ববাদ, আরো বেশি হিন্দুত্ববাদ, মানে ব্যাপারটা কি এটা কি ফলপ্রসূ হবে? এটা দেখুন, ভারত তো একটা বিশাল দেশ, এখানে কোথাও কোথাও এটা ফলপ্রসূ হবে, কোথাও কোথাও হবে না। আমরা তো আম আদমি পার্টিকে উঠে দাঁড়াতে দেখেছি, কেজরিওয়ালকে উঠে দাঁড়াতে দেখেছি, যিনি না পরিচয়বাদী রাজনীতি করেছেন, না কোনো রকম আইডেন্টিটি পলিটিক্সে তিনি নাম লিখেছেন। তিনি তার ওয়াদাগুলো দিয়েছেন, উন্নয়নের কথা বলেছেন, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, তিনি কি কি মানে যুগান্তকারী পদক্ষেপ নেবেন সেগুলোর ওয়াদা করেছেন, সেগুলো আবার মানে কার্যকর করেছেন, এবং তিনি ক্ষমতায় এসছেন, সেখানে মুখ্যমন্ত্রীর পদে গেছেন। সুতরাং সব জায়গায় হিন্দুত্ববাদের জয় হবে তা নয়, হিন্দুত্ববাদের জয় কিন্তু কমে আসছে। 270টার উপরে সিট পাবে বলে তারা ধারণা করেছিল, অনেক অনেক বেশি সিট তারা পাবে, 400 সামথিং এর ধারণা তারা করেছিল, কিন্তু তারা এখন 270-এর মধ্যেই তাদের টানাটানি করতে হচ্ছে বিজেপিকে। সুতরাং মানে হিন্দুত্ববাদের কার্ড সবখানে খেললেই কাজ হবে তা না, তবে যতটুকু খেলে বেস্ট বেনিফিট নেওয়া যায় সেই চেষ্টা তো তারা করবেই। বুঝতে পেরেছি যে হিন্দুত্ববাদের কার্ড খেলে খুব বেশি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও তাদের পার্টিগুলো খুব বেশি উপকার পাবে না বা তারা কাজে লাগাতে পারবে না। বাংলাদেশে কি এই কার্ড খেলে আবার যে ফ্যাসিজম পুনর্বাসনের যেই ষড়যন্ত্র বা প্রয়াস আমরা বলছি, তাতে কি সফলতা হওয়ার কোনো শঙ্কা বা সম্ভাবনা আছে? দেখেন, বাংলাদেশে এই কার্ড খেলতে হয় না, বাংলাদেশে হচ্ছে এই কার্ড খেলার প্রয়োজনই নেই। একদম, বাংলাদেশে হচ্ছে হিন্দুদেরকে ভারত নিজেদের নাগরিক মনে করে, তারা মনে করে যে এরা আমার দেশের মানুষ। মানে অধিকাংশ ক্ষেত্রে ভারতের যে সরকারগুলো ক্ষমতায় থাকে, স্পেশালি হচ্ছে বিজেপি, তারা যখন যাকে ইচ্ছা তাকে এখানে বসাই দিবে, বসাই দিয়ে তাকে বলবে যে এবারে হিন্দুদেরকে এক ধরনের ম্যানিপুলেট করে যে হচ্ছে ওনাকে ভোট দাও, এ তোমাদের জন্য ভালো কাজ করবে। কিন্তু এই ক্ষমতায় গিয়ে ঠিক মতো হিন্দুদের উপর জঘন্য অত্যাচার নির্যাতন চালায়। আপনি স্ট্যাটিস্টিক দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে বাংলাদেশের সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের আমলে। 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোনো একটি বছর বাদ যায় না যে বছর আমি পত্রিকার প্রথম পাতায় হিন্দুদের উপর নির্যাতনের খবর পাইনি। এমনকি রামুর
ঘটনা আমরা যেটা কুমিল্লা- সবচাইতে বেশি 2012 কি 13 সালে সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল, সেই রামুর ঘটনায় পরে 2016 সালে রিপোর্ট দেখেছিলাম যে হচ্ছে সেখানে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ আর যুবলীগ সেই হামলার ঘটনায়। সুতরাং হচ্ছে নাসিরনগরের ঘটনায়ও একই অবস্থা। সবগুলোই তাহলে হচ্ছে আপনি যখন হচ্ছে কিন্তু যখন এই ঘটনাটা ঘটছে এটাকে দোষ বিএনপি জামাতের উপর চাপিয়ে দিয়ে মানে হচ্ছে সেই সংখ্যালঘু যে কার্ডটা সেটা খেলার চেষ্টা করেছে, ভারতীয় মিডিয়াই বা প্রচার করছে। কিন্তু যখন 2016 সালে তদন্তের মধ্য দিয়ে বেরা হয়ে আসছে যে হচ্ছে ছাত্রলীগ যুবলীগ করেছে, তখন আর ইন্ডিয়ান মিডিয়া বলেন বাংলাদেশি মিডিয়া বলেন এটা প্রচার করে না, এটা দেখাই না সেভাবে। তো এর মধ্য দিয়ে বোঝা যায় যে আচ্ছা আসলে হচ্ছে এটা একপাক্ষিক খেলা হয়। এই যে হিন্দুদের নিয়ে সেটা হচ্ছে ইন্ডিয়াও খেলে, আর হচ্ছে ইন্ডিয়া যাকে পছন্দ করে এই দেশে বসায় তাকেও খেলে, তাকে দিয়েও খেলায়। যখনই কোনো ধরনের চাপে পড়ে তখনই দেখা যায় যে হচ্ছে সরকারের শেখ হাসিনা আমরা দেখেছি যখনই কোনো কারণে দেশি বিদেশি যে কোনো চাপে পড়েছে তখনই হিন্দুদের বাড়িতে আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ হচ্ছে, মন্দিরে আক্রমণ হচ্ছে, তারপরে এটাকে দেখাচ্ছে যে হচ্ছে বিরোধীরা এগুলো করেছে। কিন্তু দেখেন আবার বিএনপি আবার ক্ষমতায় থাকার সময়ে আওয়ামী লীগ নিজেরাই হিন্দুদের বাড়িতে আক্রমণ করে অবস্থা চালিয়েছে, বিএনপির লোকজন করেছে। তাহলে হচ্ছে বিষয়টা কি দাঁড়ায়? ডাবল ট্রাম্প কার্ড। নিজেরা ক্ষমতায় থেকে একই কাজ করে, হিন্দুদের উপর নির্যাতন করে, বিরোধী দলের উপর চাপাইয়া দেয়। আর বিরোধী দল যখন ক্ষমতায় থাকে তখনও ইয়েতে নিজেরা করে আবার হচ্ছে সরকারি দল উপর চাপাইয়া দেয়। তো হচ্ছে বাংলাদেশে এই খেলাটা একপাক্ষিক, শুধুমাত্র এটা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব, যেটা হচ্ছে ফ্যাসিবাদের পক্ষেই সম্ভব। সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে অন্য সম্প্রদায়ের যারা আমাদের ভাইরা রয়েছে তাদেরকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে ইন্ডিয়া। আপনি দেখেন হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে রামুতে হলো, নাসিরাবাদে হলো, মানে হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন, এই অহরহ ঘটনাগুলো। সিলেটে হচ্ছে তাদের দুর্গাপূজায় হামলা করে কয়েকজন নিহত হলো। তো এত কিছুর পরেও ভারত কোনো দিন দেখছেন যে হচ্ছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো ধরনের একটা কড়া স্টেটমেন্ট দিয়েছে? কিন্তু এখন দেখেন এই যে 5ই আগস্টের পরে কি ঘটেছে, কোথায় একজন হিন্দুর উপর অত্যাচার করা হয়েছে, একজন হিন্দু কোথায় নিহত হয়েছে, কোথাও কিছু হয়েছে? কিন্তু তারপরেও কেন হচ্ছে বাংলাদেশে হিন্দুরা শান্তিতে নেই, এই অপপ্রচারটা ভারত চালাচ্ছে। কারণ ভারতের জন্য ট্রাম্প কার্ড হিন্দু বাংলাদেশের হিন্দুরা, হ্যাঁ আওয়ামী লীগ ফ্যাসিবাদের কাছেও ট্রাম্প কার্ড হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। এই দুইটা মিলে একাকার হয়ে যাচ্ছে। ফ্যাসিবাদকে যতদিন ফ্যাসিবাদ বলবো না, আমি বলবো আওয়ামী ফ্যাসিবাদ সব ফ্যাসিস্টে হয়তো ভারত সাপোর্টে দিবে না যদি তার বিরুদ্ধে যায়। কিন্তু হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ তৈরিতে 1971 থেকে শুরু করে প্রথম জহির রায়হানকে, আপনার একটা কথা মনে থাকার কথা, জহির রায়হানকে গুম করেছিল। গুম করার পরে শেখ মুজিবের ভাষ্য ছিল যে সে নিজে হয়তো কারোর সাথে পালিয়ে গিয়েছে। মানে হচ্ছে যেই কথা পরে শেখ হাসিনা আমলে আমি একদিন শেখ হাসিনাকে একই ধরনের কথা যখন বলতে শুনলাম, আমি 72-এর একটা গণকণ্ঠের একটা পত্রিকার একটা দেখে আমি বললাম যে হায় রে, বাপ বেটির কথা একই। মানে ঘুমের শুরু শেখ হাসিনা আমলে সেই ঘুম চলমান ছিল। তো এইসব ক্ষেত্রে ভারত মানে প্রথম থেকে ঘুমে সহযোগিতা করেছে শেখ মুজিবকে, পরে এসে শেখ হাসিনাকে। ভারত কখনো এমন কোন ইতিহাস আছে কিনা ভারত কখনো মানে হচ্ছে বিএনপি কে হেল্প করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য? আমি এজন্য বলছি এই ট্রাম্প কার্ডটা ভারত এবং আওয়ামী লীগ একাকার হয়ে খেলছে, কারণ তারা কেউই বাংলাদেশের নাগরিক না। আওয়ামী লীগ নিজেদেরকে ভারতপন্থী মনে করে, ভারত আওয়ামী লীগকে নিজেদের লোক মনে করে। একেবারে সময়ের শেষ প্রান্তে আপনি 1 মিনিটে বলবেন, এরপরে আমরা মাসুদের কাছে 1 মিনিট শুনে আমার আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা তাকে আশ্রয় দিয়েছে ভারত, সেখান থেকে প্রোপাগান্ডাগুলো চলছেন এবং ষড়যন্ত্রে অংশ নিচ্ছেন। তিনি এবার বিভিন্ন জায়গায় ফোন কলে কোথাও যুক্ত হয়ে কথা বলছেন। 1 মিনিটে এটা আসলে ভারতের জায়গা থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতেই বলেছেন যে ভারতে আশ্রয় দিয়েছেন ঠিকই আছে, ওকে, কিন্তু উনি যেন ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল না করেন। যদি করেন তাহলে দুই দেশের সম্পর্কে নিশ্চয়ই সেটার একটি ছায়াপাত করবে। এবং সত্যি তিনি তো আসলে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন। তিনি যেই ধরনের নির্দেশনা তার নেতা কর্মীদেরকে দিচ্ছেন, যেই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, কখনো বলছেন ঘর পুড়িয়ে দেওয়ার কথা, তাদের কি বাড়ি ঘর নেই? কখনো বলছেন 270 জনকে না 87 জনকে তো পাওয়াই গেল যাদেরকে আসলে হত্যা করার লাইসেন্স আমি পেয়ে গেলাম। কিংবা কখনো বলছেন ট্রাম্পের ছবিতে আগুন লাগিয়ে দেখিয়ে দাও, সেটা বিশ্ব গণমাধ্যমে প্রচার করো যে বাংলাদেশের সরকার ট্রাম্প বিরোধী। সো এই যে নানান রকম নকশা তিনি করছেন ভারতের মাটিকে ব্যবহার করে, এটি আসলে দুই দেশের সম্পর্ককে আরো খারাপের দিকে নেবে। এবং আগামীকালকে পররাষ্ট্র সচিব আসছেন ভারতের, এবং আমাদের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে। আমি আশা করছি শুভ বুদ্ধির উদয় হবে ভারত বাংলাদেশে। আনোয়ার মাসুদ 1 মিনিটে শেষ করবেন, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সেটা হচ্ছে যে আগামীকাল আপা যেটা তুলেছেন যে পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের দেশের তরফ থেকে কি ধরনের পদক্ষেপ আশা করছেন, তার কাছে কি বার্তা পৌঁছানো দরকার? সরকার তাকে বার্তা একটাই শোনাবে
যে একটা দিতে হবে, যে হচ্ছে শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিয়ে যদি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা হয়, ভারতের সাথে কখনো বাংলাদেশের সম্পর্ক তাকে রাখার ঠিক হবে না। স্ট্যাটাস কি সেটা তো জানতে চাই। ভারতকে অবশ্যই ঠিক করতে হবে, ভারতকে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক রাখবে নাকি শেখ হাসিনার সাথে সম্পর্ক রাখবে। তাহলে শেখ হাসিনার সাথে সম্পর্ক রাখলে ভারতের ভিতরেই সম্পর্ক আছে, বাংলাদেশের আসার প্রয়োজন নেই ভারতকে। যদি ভারত বাংলাদেশে আসতে হয় তাহলে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। শেখ হাসিনা তো বাংলাদেশে এখন নেই, বাংলাদেশ থেকে নিজে পালিয়ে গিয়েছেন। কারণ সে যার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে সে তো তার ঘরেই আছে, সেখানে থেকে সম্পর্কটা আরো উন্নয়ন জি করুক। বুঝতে পেরেছি। কিন্তু বাংলাদেশে ভারতে আসলে এভাবে বাংলাদেশের আশ্রয় দিয়ে রাখলে মানুষকে দুই দেশের গুরুত্ব সম্পর্ক দিতে আরো হবে। অবনতি হবে মনে এবং করছেন। একই সাথে হচ্ছে আপনারা দুইজন কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল রাতে অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।